নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পের নাম হলুদ গোলাপ। লিখেছেন অসম্ভব জনপ্রিয় লেখক প্রচেত গুপ্ত। আমি খুবই বিপদের মধ্যে পড়েছি। শুরুতে বিপদের চেহারা ছোট ছিল, কিন্তু যত সময় যাচ্ছে বিপদ বড় আকার ধারণ করছে। চৈত্র মাসের এই ঝাঝা দুপুরে কারো হাত পা ঠান্ডা হয়ে আসার কথা নয়, তবু মনে হচ্ছে আমার ঠান্ডা হয়ে আসছে। কি করব বুঝতে পারছি না। একটাই সান্ত্বনা, এই বিপদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস জড়িয়ে আছে। সেদিক থেকে বলা যেতে পারে আমার এই বিপদ হলো সুন্দর বিপদ। আগে করলেও আজকাল বিপদ নিয়ে আমি দুশ্চিন্তা করি না, কারণ বেশিরভাগ সময়েই বিপদ থেকে আমি বেরোতে পারি না। কারণ বিপদের হাত থেকে বাঁচতে পথ খুঁজে পাওয়া দরকার, এর জন্য মাথা খাটাতে হয়। ইদানিং আমাকে বিপদ থেকে বের করার জন্য আমার মাথা কোনো পরিশ্রম করতে চায় না। একটা বেকার, ফালতু এবং অলস ছেলের জন্য মাথা খাটবে কেন? মরুগ্গে যাক বলে সে ঘুমিয়ে পড়ে। অনেকবারই এরকম হয়েছে, আমাকে বিপদে ফেলে আমার মাথা ঘুমিয়ে পড়েছে। এটা খুবই অপমানের একটা ব্যাপার। নেহাত আমি মান অপমান তেমন গায়ে মাখি না, ফলে বিপদে আমি চিন্তাহীন থাকতে চেষ্টা করি। বিপদ যত বাড়তে থাকে আমার মন তত ফুরফুরে হয়ে ওঠে। বিপদ কাঁধে নিয়ে দিব্যি ঘুরে ফিরে বেড়াই আর গুনগুন করে আওড়াই, আমার এসে ভালোবাসি আছে, আসিয়াছে কাছে। কিন্তু আজকের এই বিপদ থেকে আমাকে বেরোতে হবে। না পারলে আমার যতটা না সমস্যা, তমালের সমস্যা অনেক বেশি। এই ঘটনার সঙ্গে তমালের অফিসের প্রমোশন জড়িয়ে আছে। তমাল আমার অনেক দিনের বন্ধু, তাকে সমস্যায় ফেলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি তাকে কথা দিয়েছি কাজটা করে দেব, যদিও আজকাল কথা দেওয়া কোনো ব্যাপার নয়। কথার দাম এখন খুবই নিচের দিকে। খবরের কাগজগুলো যদি নিয়মিত বাজার দরের লিস্টে আলু, পটল, মুসুর ডালের সঙ্গে কথার পাইকারি এবং খুচরো মূল্য ঘোষণা করত, তাহলে ব্যাপারটা সকলের কাছে স্পষ্ট হতো। দাম হুড়মুড় করে পড়ছে। তবে এক্ষেত্রে শুধু কথা নয়, অন্য ঘটনাও আছে। কাজটা করে দেওয়ার জন্য তমাল আমাকে কিছু টাকা দিয়েছে। তার এই বেকার বন্ধুকে সে সুযোগ পেলেই নানা কায়দায় খানিকটা করে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এটা তার অনেকগুলো বাজে অভ্যেসের একটা। আমাকে বহুবার চাকরি বাকরিতেও ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি দু একবার ঢুকেছিও, টিকতে পারিনি। একবার অফিসে যাওয়ার বদলে এসপ্ল্যানেড থেকে বাস ধরে ঝাড়গ্রাম চলে গিয়েছিলাম। যেতাম না, আমি বিরাট কোনো প্রকৃতিপ্রেমিক নই, কবিও না। তাদের মতো কাঁধে ঝোলা নিয়ে দুমদাম বেরিয়ে পড়ার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। বাস গুমটির কাছে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চা শেষ করে একটা সিগারেট ধরাবো, তারপর রাস্তা টপকে অফিসের দিকে হাঁটা দেব, এই ছিল পরিকল্পনা। হঠাৎ পাশে একটা দূরপাল্লার বাস এসে দাঁড়ায়। সেই বাসটার গা থেকে দেখি কেমন যেন গন্ধ আসছে, বুনো গাছপালার গন্ধ।
বাস থেকে আসবে ধোয়া ডিজেলের গন্ধ, গাছপালার গন্ধ আসবে কেন? আমি খানিকটা অবাক হয়েই বাসটায় উঠে দেখতে যাই এবং ঝাড়গ্রাম চলে যাই। সেখান থেকে কাকড়া ঝোড়ের জঙ্গল। ব্যাগে জামা কাপড়ের বদলে অফিসের জরুরি 3টে ফাইল ছিল। ফেরার সময় ঘাটশিলা হয়ে ফিরছিলাম। সুবর্ণরেখার জলে ব্যাগ পড়ে গেল এবং ফাইলগুলো ভিজে ঢোল হয়ে গেল। কলকাতায় ফিরে আমি সেই ভেজা ফাইল অফিসে জমা দিতে গেলে, যাক সে অন্য গল্প। আসলে বাধা ধরা চাকরি জিনিসটা আমার ধাতে সয় না। নিজেকে কৃতদাসের মতো মনে হয়। আমি একজন অলস মানুষ। আমার শুয়ে থাকতে বেশি পছন্দ। শুয়ে শুয়ে পা নাড়ানোর মতো আনন্দ কিছুতেই খুঁজে পাই না। বেঁচে থাকার জন্য যেটুকু না করলেই নয়, সেটুকু করলেই যথেষ্ট। এর বেশি আমার দ্বারা হবে না। নিজের এই আলসেমির সপক্ষে তমালকে অনেক লেকচার দিয়েছি, জ্ঞানগর্ভ সব লেকচার। তাতে বড় বড় ঋষি মনীষীদের উদাহরণ আছে। বলেছি, শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে কেউ ইতিহাসে নাম রাখতে পারেনি। শ্রেষ্ঠ চাকুরে বলে কোনো পদক চালু হয়নি দুনিয়াতে। তমাল বুঝতে চায় না, ধমক লাগায়, চোপ, এসব তোর আলসেমির কথা, ফালতু ছেলের কুড়েমি, এসব শোনার মতো সময় আমার হাতে নেই। আমি চোখ দুটো আধবোজা করে চুক চুক আওয়াজ করি, বলি, ছি ছি তমাল, তুই আলসেমিকে তুচ্ছ করছিস, হেয় জ্ঞান করছিস। এ কাজও করিস না ভাই। আলস্যকে স্বয়ং রবীন্দ্রনাথও ছোট করে দেখেননি, বরং উল্টোটাই করেছেন। আলস্য তিনি মহান করেছেন। তমাল ভুরু কুঁচকে বলে, মহান করেছেন? আমি অবাক হওয়ার ভান করে বলি, ছিন্নপত্র পড়িসনি? নিশ্চয় পড়িসনি। পড়লে একথা বলতিস না। মন দিয়ে শোন। সেটা ছিল নিঝুম দুপুর। কালীগ্রাম নামের একটা জায়গায় নদীর উপর বোট ভাসছে। সেই বোটের ওপর বসে কবি লিখছেন। তমাল হাত তুলে ধমক মারে, থাক, আর বলতে হবে না। সাগর, তুই রবি ঠাকুর নোস। তুই হলি অকর্মণ্য ফাজিল প্রকৃতির একটা ছেলে। এটা তোর ওই কালীগ্রাম না কলমগ্রাম নয়, এটা অফিস পাড়া। আর আমার অফিসটাও নদীর ওপর ভেসে বেড়ানোর বোট নয়। কাজ করবি না সেটা বল। রবীন্দ্রনাথ কপচাচ্ছিস কেন? তুই কি ভেবেছিস ছিন্নপত্র আওড়ে আমাকে ঘাবড়ে দিবি আর আমি তোকে মাথায় করে নাচব? আমাকে গাধা পেয়েছিস? তমালের কথায় আমি মুখটা এমন করি যেন খুবই আহত হয়েছি। আহত গলায় বলি, ঠিক আছে, তাহলে তুই বরং দেখ আমার আলসেমির যোগ্যতায় যদি কোনো চাকরি পাওয়া যায়। পরিশ্রমের জন্য যা মাইনে, আলসেমির জন্য তার হাফ হলেও চলবে। আমি না হয় তখন দুটো আলসেমির চাকরি করব। আর্ধেকে আর্ধেকে এক হয়ে যাবে। সহজ পাটিগণিত। তমাল চোখ পাকিয়ে বলে, অসহ্য সাগর, তুই কি চাস এখনই তোকে ঘর থেকে বের করে দিই? আমাদের অফিসের দারোয়ান পাণ্ডে অর্ডার পেলে চমৎকার ঘাড় ধাক্কা দিতে পারে। তুই যদি বলিস ঘণ্টা বাজিয়ে ডেকে পাঠাই। আমি এবার খুশি মুখে বলি, হ্যাঁ চাই, খুবই চাই। তোর যেমন আমাকে অসহ্য লাগছে, আমারও তেমন তোকে অসহ্য লাগছে। 100টা টাকা দে, ধার হিসেবে দিবি না, ফেরত দিতে পারবো না। ছিন্নপত্র পড়িসনি বলে ফাইন হিসেবে দে। টাকা নিয়ে আমি নিজেই কেটে পড়ছি।
আর যদি তুই ঘাড় ধাক্কার জন্য পাণ্ডেকে ডাকতে চাস তাও ডাকতে পারিস, তবে 10 টাকা বেশি দিতে হবে। ঘাড়ে ধাক্কা খাওয়ার পর তাকে টিপস দেব। আমি টিপস ছাড়া কোনো রকম সার্ভিস নিই না। তমাল আরও রেগে যায়, দাঁতে কিড়মিড় জাতীয় আওয়াজ করে বলে, 100 টাকা কেন? 100 পয়সাও পাবি না। গত সপ্তাহে তোকে মিস্টার রামদাস পানুরিয়ার সঙ্গে দেখা করতে বলেছিলাম না, মনে আছে? ওদের আকরা ফটকের গোডাউনে একজন ম্যানেজার লাগবে বলেছিল। আমি তোর কথা বললাম। পানুরিয়াজি মানুষটা আমাকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। আমার বন্ধু শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তুই গেলি না কেন? লোকে চাকরি পাওয়ার জন্য যে কোনো রকম মিথ্যে বলতে পারে, আমি চাকরি না পাওয়ার জন্য যে কোনো রকম মিথ্যে বলতে পারি। এবারও নির্লিপ্ত ভঙ্গিতে মিথ্যে বললাম। কে বলল যায়নি? আলবাদ গিয়েছিলাম। পানুরিয়াজি সত্যি একজন চমৎকার মানুষ। অফিসে যেতেই আমাকে খাতির করে বসালো। ওর দিকে একটা টেবিল ফ্যান ঘুরছিল, সেটা আমার দিকে ঘুরিয়ে দিল। তোর নাম শুনে বরফের কুচি দেওয়া ছাতুর শরবত খাওয়ালো, লেবু দেওয়া, ফ্যান্টাস্টিক খেতে। 1 গ্লাস খেয়ে আমি আরও 1 গ্লাস চাইলাম। বললাম, পানুরিয়াজি, অসুবিধে না হলে গ্লাসে ডবল লেবু মেরে দিতে বলুন। ভিটামিন সি শরীরের পক্ষে অতি জরুরি, উনি তাই দিতে বললেন। আমি অবাক। চাকরি প্রার্থীকে এত যত্ন, এত সম্মান কেউ করে? তমাল গর্ব মেশানো হাসি দিয়ে বলল, হে আর এমন কি, খাতির তো করবেই। তুই আমার লোক না? যাক, কাজের কথা কি হলো তাই বল। উনি বললেন, সাগরজি, আমাদের এখানে কিন্তু খাটনি আছে। তমাল চোখ গোল করে বলল, সে তো হবেই। চাকরি করবি, মাইনে নিবি, খাটনি থাকবে না? কেউ কি বসে থাকার জন্য মাইনে দেয়? যতই তুমি আমার বন্ধু হও, কাজ তোমাকে করতেই হবে বাছাধন। অবশ্যই করতে হবে, 100 বার করতে হবে। পানুরিয়াজি কাজের কথা বললেন। খুবই হালকা কাজ। ম্যানেজারের হিসেবপত্র, স্টক মেলানো, চালান লেখার কাজ তো আছেই। দরকার পড়লে মাঝে মধ্যে বস্তা, ড্রাম, পেটি টানা হেসড়াও করতে হবে। মানে? আমি হেসে বললাম, মানে সামান্য। অনেক সময় লেবাররা অ্যাবসেন্ট করে। বাড়িতে গেলে বেটারা ফিরতে চায় না। 3 দিনের জায়গায় 7 দিন পার করে দেয়। তখন গাড়িতে মাল লোড করা আর কি। বিকেলের দিকটায় ঘাড়ে করে টেম্পোতে মাল তুলে দেব। তমাল খানিকক্ষণ থম মেরে রইল। তার বন্ধুকে মালবাহকের কাজ করতে বলায় সে যে অপমানিত হয়েছে তার চোখ মুখ দেখেই বুঝতে পারলাম। আমি মনে মনে খুশি হলাম। তমাল বলল, হারামিটার এত বড় সাহস, তোকে কুলিগিরি করতে বলল? তুই কি বললি? মুখের ওপর না বলে চলে এসেছিস তো? ছি, অমন কথা বলতে নেই তমাল। পানুরিয়াজি খুবই ভালো মানুষ। তাকে খামোকা গাল দিচ্ছিস কেন? আর আমি বা না বলে আসবো কেন? বসে বসে বেতন নেব নাকি? বললাম, অবশ্যই মালপত্র বইব, তবে ঘাড়ে করে পারবো না পানুরিয়াজি। ঘাড়ে ব্যথা আছে। যদি ঝুড়ির ব্যবস্থা করে দেন, মাথায় করে তুলে দেব। তমাল আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, ফাজলামি করছিস? আমি চুপ করে বসে রইলাম। তবে বেশ কিছুদিন তমালের চাকরি দেওয়ার অত্যাচার থেকে রক্ষা পেলাম। সে কথা বলা তো দূরের, আমার সঙ্গে দেখা সাক্ষাৎই বন্ধ করে দিয়েছিল। বহুদিন পর আবার সেদিন অফিসে ডেকে পাঠালো।
আমিও সকাল সকাল চলে গেলাম। টাকা পয়সার ভয়ঙ্কর টানাটানি চলছে। পরীক্ষা সিজন শেষ করে যাওয়ায় 3টে টিউশন গন। ছেলেমেয়ের মায়েরা গদগদ গলায় মাস খানেক ছুটি দিয়েছে। 1 মাস মাইনে বাঁচানোর ফন্দি আর কি। বই পাড়ায় প্রুফ দেখার কাজও সামান্য। আগে বাংলা নববর্ষে নতুন বই হতো, এখন সে পাঠ নেই। সব মিলিয়ে অবস্থা জটিল। বিভিন্ন পর্যায়ে ধার বাকির মধ্যে ঢুকে পড়েছি। বাড়ি ভাড়া থেকে শুরু করে ডাল ভাতের রেস্টুরেন্ট, সিগারেটের দোকান থেকে কাপড় কাচা, চুল কাটা, সর্বত্র ঋণ। কোনো রাতে চা বিস্কুট দিয়ে ডিনার সারছি। বিস্কুট না থাকলে শুধু চা। বিছানায় শুয়ে নিজেকে ধনী মানুষ হিসেবে কল্পনা করি। ধনী মানুষের ধার বাকিতে কোনো সমস্যা নেই। যার যত টাকা তার তত ঋণ। উল্টো দিক দিয়ে দেখলেও সত্যি, যার যত ঋণ সে তত ধনী। সেই হিসেবে আমি ক্রমশ একজন ধনী মানুষ হয়ে উঠছি। শেষ ধার পেয়েছি রামেশ্বরের কাছ থেকে। রামেশ্বর আমাদের পাড়ার মুচি। গলির মুখে ফুটপাথের ধার ঘেঁষে বসে। পাশে সবসময় একটা ছাতা খোলা। রোদ বৃষ্টি থাকলেও খোলা, না থাকলেও খোলা। তাতে ছোট বড় মেজো সেজো নানা আকার প্রকারের তাপ্পি। গরিবের ছাতায় তাপ্পি থাকবে, এতে অবাক হওয়ার কি আছে? কিন্তু রামেশ্বরের তাপ্পিগুলোর মজা হলো সবকটা রঙই হলুদ, নানান শেডের হলুদ। কোনোটা লেমন ইয়েলো, কোনোটা ইয়েলো অকার, কোনোটা আবার ক্যাডমিয়াম ইয়েলো বা গ্যাম্বোজ। হঠাৎ দেখলে মনে হয় গোটা ছাতাটাই হলুদ। রামেশ্বর কেন যে শুধু হলুদ কাপড় দিয়ে ছাতা তাপ্পি বসায়, অনেক দিন ধরে ভেবে রেখেছি জিজ্ঞেস করব, করা হয়নি। পরে নিজেই ভেবে ভেবে বের করলাম, ঠিক করেছি একদিন রামেশ্বরকে বলেই চমকে দেব। বিষণ্ণ ধরনের মানুষ রামেশ্বর। এই বিষণ্ণতার কারণ আমি জানি, তার মুখ থেকেই শোনা। তার একমাত্র মেয়ে মেরুদণ্ডে বড় ধরনের গোলযোগ নিয়ে জন্মেছে। স্নায়ুর যে অংশগুলো মানুষকে সোজা হয়ে বসতে দাঁড়াতে শেখায়, এই মেয়ের সেগুলো অকেজো। মেয়ের বয়স 9 হতে চলল, জন্ম থেকেই শয্যাশায়ী। শুয়ে শুয়েই সে পৃথিবী দেখছে। গোটা দুনিয়া জুড়ে মানুষ যখন ছেলে মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে উন্মাদের মতো ছোটাছুটি করছে, দরিদ্র রামেশ্বর তখন তার শুয়ে থাকা একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে রয়েছে লড়াই করে। এই মানুষটার মন বিষণ্ণ থাকবে না তো কার থাকবে? কোনো দরকার ছাড়াই আমি রামেশ্বরের কাছে মাঝে মধ্যে চলে যাই। সে আমাকে সাগর ভাই ডাকে। কলকাতায় দীর্ঘদিন থাকার কারণে হিন্দিভাষী হলেও ভারী সুন্দর বাংলা বলে। আমি গেলে ফুটপাথের এক পাশে রাখা ব্যাটারির খোল টেনে দেয় রামেশ্বর। আমি সেখানে বসে তার কাজ দেখি। সত্যি কথা বলতে কি, কাজ দেখি না, মানুষটাকে দেখি। দেখি মন খারাপ করা একজন মানুষ কিভাবে পালিশ করে, পেরেক মেরে, সেলাই ফুঁড়ে অন্যের মন ভালো করে দেয়। অবাক লাগে। রামেশ্বর কথা প্রায় বলে না বললেই চলে। আমি পাশে বসে থাকি, সে নিজের মনে কাজ করে। এক সময় জিজ্ঞেস করে, সাগর ভাই চা বলি? আমি মাথা নাড়ি। সামনের দোকান থেকে ছোট ভাঁড়ে চা আসে। আমি অতিরিক্ত সময় নিয়ে সেই চা খাই।
বেলা বাড়লে রামেশ্বর শান্ত গলায় বলে, এবার যান। বাড়ি গিয়ে মাথায় জল ঢেলে দুটো মুখে দেন। প্রথম প্রথম সে বিস্মিত হতো। আমার মতো একজন চেহারার মোটামুটি ভদ্রলোক ধরনের মানুষ ফুটপাথে মুচির পাশে বসে থাকে, চা খায়, এটা তার কল্পনার মধ্যে ছিল না। এখন অভ্যেস হয়ে গিয়েছে, সম্ভবত বুঝে গিয়েছে, চেহারা যাই হোক আমি আসলে সত্যিকারের ভদ্রলোক নই। এই রামেশ্বরী শনিবার আমার চটিতে উঠে যাওয়া পেরেকে হাতুড়ি মেরে দিল। আমি পয়সা দিতে গেলে বিরক্ত গলায় বলল, যান দেখি। আমি হেসে বললাম, কি হলো? রামেশ্বর আরও বিরক্ত হয়ে বলল, বললাম তো যান। তা কি করে হয় রামেশ্বর? কাজ করে পয়সা নেবে না? তাছাড়া এইটুকু পয়সা আমার আছে, নাও রাখো। রামেশ্বর এবার যেন ধমক দেয়, বলে, এখন ধার থাক, পরে দেবেন। আমি নরম গলায় বলি, রামেশ্বর, আজ তোমার মন কি বেশি খারাপ? তোমার মেয়ে আছে কেমন? রামেশ্বর আমার কথার উত্তর দেয় না, সামনে পড়ে থাকা জুতোয় সূচ গাঁথে। আমি বলি, একদিন তোমার মেয়েকে দেখতে যাব। রামেশ্বর এতেও কিছু বলে না। আমি সামান্য হেসে বলি, তোমার মেয়ের বুঝি হলুদে রং খুব পছন্দ? এবার সে মুখ তোলে, অবাক হয়ে আমার দিকে তাকায়, বলে, আপনি বুঝলেন কি করে? আমি আবার অল্প হাসি, বলি, আমি বুঝতে পারি। তোমার মেয়ের প্রিয় রং হলো হলুদ, আর সেই কারণে তুমি তোমার ছাতা ভর্তি করে হলুদ রঙের কাপড় লাগিয়ে রেখেছ, তাই না? রামেশ্বরের চোখে গভীর বিস্ময়। আমার ভালো লাগে, অন্তত কয়েক মুহূর্তের জন্য হলেও এই সামান্য মানুষটার বিষণ্ণতা কাটাতে পেরেছি। বড় মানুষদের শোক দুঃখ ভোলানোর আয়োজন অজস্র, সামান্য মানুষের বেলায় সেরকম কিছু নেই। তাকে ছোট ছোট আয়োজন করে মন ভালো করতে হয়। রামেশ্বর ঠোঁটের ফাঁকে হেসে বলে, ঠিক বলেছেন সাগর ভাই, মেয়েটা হলো গিয়ে আমার হলুদ বাংলা মেয়ে। হলুদ জামা চাই, হলুদ রঙের বিছানার চাদর চাই, হলুদ রঙের দরজা জানলা চাই। বলুন দেখি ভাই, কি পাগলামি! দরমা বেড়ার ঘরে থাকি, হলুদ দরজা জানলা পাই কোথা থেকে? ওর মা তো খুবই রাগারাগি করে। আমি দেখলাম মেয়ের পাগলামির কথা বলতে বলতে রামেশ্বরের চোখ আনন্দে জলজল করে উঠছে। আচ্ছা, এই পৃথিবীতে কি এমন কোনো বাবা আছে মেয়ের পাগলামির কথা বলতে গিয়ে যার চোখ আনন্দে জলজল করে ওঠে না? আমি নিশ্চিত এমন কাউকে পাওয়া যাবে না। আমি মিটিমিটি হেসে বললাম, ও কিছু নয়, সব ছোট ছেলে মেয়েদেরই একটা করে পছন্দের রং থাকে। আমার ছিল বেগুনি, সবাই আমাকে বেগুনি বলে খেপাতো। তবে যতই পয়সা কড়ির অসুবিধে হোক রামেশ্বর, আমি কিন্তু জানি তুমি ওই বেড়ার ঘরেই কয়েক পোঁচ হলুদ রং লাগিয়ে দিয়েছ। সেই রং খুব ভালো হয়নি, আধা খেসড়া হয়েছে, তবু তোমার মেয়ে খুব খুশি হয়েছে, ঠিক কিনা? রামেশ্বর আরও বিস্মিত হলো, মুগ্ধ গলায় বলল, এই খবরটা আপনি জানলেন কি করে? আপনি তো আমার বাড়ি কোনো দিন যাননি। আমি শান্ত গলায় বললাম, সব খবর গিয়ে জানতে হয় রামেশ্বর, তাহলে তো মানুষের মনের খবর কেউ কোনো দিনও জানতে পারত না। মানুষের মনের ভেতর কি যাওয়া যায়? বাদ দাও সব। ঠিক করেছি
এবার একদিন তোমার মেয়ের সঙ্গে দেখা করে আসব। খানিকটা হলুদ রং নিয়ে দুম করে একদিন চলে যাব। রামেশ্বর আমার দার্শনিক ধরনের কথা বুঝতে পারল বলে মনে হয় না। শান্ত গলায় বলল, আমাদের মতো ছোট মানুষের ঘরে কি আপনি যাবেন? আপনার কথা ওকে অনেক বলেছি, ওর আপনাকে দেখতে ইচ্ছা করে। আমি কৌতূহলে বলি, কি বলেছ? রামেশ্বর কাজে মন দিতে দিতে লজ্জা ধরনের হাসে, বলেছি সে একটা মানুষ বটে, তোর মতো শুয়ে না থাকলেও মনে হয় সব সময় শুয়েই আছে, কুড়ের বাদশা একটা। হা হা, ভুল বলেছি? তমালের অফিসে গিয়ে দেখলাম কেলেঙ্কারি কাণ্ড। পুরনো ঘরদোর ভেঙে চুরে ভোল একেবারে পাল্টে ফেলেছে। এসির ফিনফিনে ঠান্ডা ঝকঝকে টেবিল, ওপরে চকচকে কম্পিউটার। সব থেকে মারাত্মক হলো বাড়ির অনেকটাই এখন কাচে কাচে ছয়লাপ। বড় বড় কাচের জানলা দরজা, মাঝে মাঝেই উঁচু কাচের দেওয়াল আছে কিন্তু নেই, কায়দায় সেই দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। আমি তো একটায় ধাক্কাই খেলাম। 3 তলায় তমাল পর্যন্ত পৌঁছতেও অনেক রকম কসরত করতে হলো। খাতায় নামটাম লিখে বিস্তর হ্যাপা। তমাল দেখলাম টাই পড়েছে, মুখটাও গম্ভীর গম্ভীর। এটাই স্বাভাবিক। অফিস বাড়ির ভোল পাল্টেছে, আর ভেতরের মানুষগুলোর ভোলও পাল্টাবে না? আচ্ছা, মানুষগুলো খানিকটা করে কাচের হয়ে যায়নি তো, দেওয়ালের মতো? আমি তমালের টেবিলের উল্টো দিকের গদি আঁটা চেয়ারে গা এলিয়ে বললাম, কি ব্যাপার, ডেকেছিস কেন? তমাল চাপা গলায় দাঁত কিড়মিড় করে উঠল। ওভাবে বসেছিস কেন? ঠিক করে বস, এটা তোর ঘরের তক্তপোষ নয়, অফিসের চেয়ার। আমি চমকে ধরফড় করে উঠে পড়লাম, বললাম, হেই রে, চেয়ারটাও কাচের নাকি? তমাল আরও গলা নামিয়ে বলল, বাজে কথা বন্ধ করো সাগর, তোকে একটা কাজ করতে হবে। আমি কুঁকড়ে গেলাম। খেয়েছে, আবার কাজ? চাকরি নাকি? নিশ্চয় তাই হবে। কি জ্বালাতন, আবার পালাতে হবে। একবার চাকরির তাড়ায় জঙ্গলে পালিয়েছি, এবার কোথায় যাব? সমুদ্রে? শুধু পালালে হবে না, পালানোর আগে তমালের কাছ থেকে কিছু টাকা পয়সা বাগাতে হবে। অবস্থা খুবই কঠিন। এখন ডিনারে চা বিস্কুট চলছে, এরপর লাঞ্চেও হয়তো একই মেনু হয়ে যাবে। কাচুমাচু গলায় বললাম, আবার চাকরি? ঠিক আছে, তুই যখন বলছিস আই এগ্রি। কিছু অ্যাডভান্স পাওয়া যাবে? ধার হিসেবে দে, কথা দিচ্ছি প্রথম মাসের বেতন পেয়েই শোধ। টাকা পয়সার বিচ্ছিরি কন্ডিশন চলছে, মনে হয় ওয়ার্ল্ড রিসেশনে ধাক্কা খেয়েছি। তমাল কটমট চোখে তাকিয়ে হিসিয়ে উঠল, 3টে কথা বলবো, 1, 2, 3। 1 নম্বর, আমি প্রতিজ্ঞা করেছি তোর সঙ্গে আর কখনো চাকরির ব্যাপারে কোনো কথা বলবো না। 2 নম্বর, মন্দা তোকে কোড়ে আঙুল দিয়েও ছুঁয়ে দেখবে না, তার একটা ডিগনিটি আছে, ভিখিরিদের সে টাচ করে না। 3 নম্বর হলো, আমার কাজটা করে দিলে কিছু টাকা পাবি, রাজি কিনা এবার চটপট বল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। যাক বাবা, চাকরি ছাড়াই টাকা। একগাল হেসে হাত বাড়িয়ে বললাম, রাজি। তমাল হাত বাড়ালো না, শুধু ভুরু কুঁচকে বলল, কি রাজি? কাজটা করব।
তমাল মুখ পাকিয়ে বলল, আগে শুনবি তো? শোনার দরকার নেই, বললাম তো আমি রাজি। নে এবার চা বল। না চা নয়, কফি বল। এ ঘরে ছেদো চা মানাবে না। অফিসের ভেতরে চা কফি খাওয়ার নিয়ম নেই। করিডোরে কিয়স্কও আছে, ওখানে গিয়ে খেতে হবে। আমি বললাম, বাপরে, করেছিস কি কাণ্ড! হ্যাঁ, এ তো ডাল হস্তে জাপান বানিয়ে বসে আছিস রে। তমাল হাত বাড়িয়ে খিমচি দিল, বলল, চুপ, নো ফাজলামি, চল চা খেতে খেতে কাজটা বলছি। তোদের করিডোরে ব্যাটারির খোল আছে মানে? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বলি, না কিছু নয়, থাকলে ভালো হতো, খোলে বসে চা খেতাম। ব্যাটারির খোলে বসলে চায়ের টেস্ট বাড়ে। যাক, কাজ কি কঠিন? হ্যাঁ কঠিন, তমাল থমথমে মুখে বলে। না, কাজ কঠিন নয়, কাজ অতি সহজ এবং সংক্ষিপ্ত। তমালের বসের মেয়ে লেখাপড়ায় মারাত্মক। এখানকার কলেজ ইউনিভার্সিটিকে চমকে দিয়ে এবার চলল আমেরিকা। সেখানকার কোনো এক নামজাদা ইউনিভার্সিটিতে ভজকট বিষয় নিয়ে গবেষণা করবে। গবেষণা শেষে সে দেশেই বিবাহ এবং বসবাস। গবেষণা মাঝখানে বন্ধ করেও বিয়ে হতে পারে। পাত্র সেমিফাইনাল স্তরে রয়েছে। মেয়ে নিজের চোখে ছেলের ফ্ল্যাট দেখে ফাইনাল সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নির্ভর করছে ফ্ল্যাট দক্ষিণমুখী না উত্তরমুখী তার উপর। উত্তরমুখী হলে মেয়ে এখনই বিয়ে করে সংসার পাচ্ছে না, ভাবি বরকে নতুন ফ্ল্যাট কিনতে হবে। দক্ষিণমুখী হলে সে ঝামেলা নেই। গবেষণা মাঝপথেই মুলতুবি রেখে ঘর গোছাতে ব্যস্ত হবে। রবিবার দুপুরে দমদম এয়ারপোর্ট থেকে মেয়েটির একই সঙ্গে শিক্ষাযাত্রা এবং বিবাহ যাত্রা শুরু। আমার কাজ হবে এয়ারপোর্টে পৌঁছে তার হাতে একটি ফুলের তোড়া পৌঁছে দেওয়া। তোড়ার গায়ে এক ফালি কার্ড ঝুলবে, তাতে লেখা থাকবে, বিদায়, দেশের মুখ উজ্জ্বল করো, তমাল রঞ্জন সেনগুপ্ত, ডেপুটি চিফ অ্যাকাউন্টেন্ট, কলকাতা শাখা। কফির কাপ কাগজের। আমি সেই কাপ ফেলে বললাম, আমার 3টে কথা আছে তমাল, 1, 2, 3। তমাল কিছু বলল না, শুধু ভুরু তুলল। আমি বললাম, 1 নম্বর হলো, তুই নিজে যাচ্ছিস না কেন? সকাল সকাল বাড়ি গিয়ে বসের মেয়েকে নিজের হাতে ফুল তুলে দিবি। যদি বলিস আমিও না হয় তোর সঙ্গে থাকলাম, ফুল ক্যারি করাও হলো, আবার গুণী মেয়ে দর্শনও হলো। হ্যাঁ রে, মেয়ে দেখতে কেমন? তমাল খেকিয়ে উঠে বলল, মেয়ে কেমন দেখতে তা দিয়ে তোর দরকার কি? তবে বাড়ি ফাড়ি যাওয়া যাবে না, বস একেবারেই গায়ে পড়া পছন্দ করে না, তাছাড়া অন্য ব্যাপারও আছে। আমি গলা নামিয়ে বললাম, কি ব্যাপার? ওই মেয়ের সঙ্গে তোর প্রেম চলছে নাকি? বসের মেয়ের সঙ্গে প্রেম হিন্দি সিনেমার ফেভারিট থিম, তবে মিউজিক ঠিক মতো দিতে হবে। আজকাল প্রপার মিউজিক ছাড়া ছবি চলে না, ছবি না চললেও মিউজিক যেন চলে যায়। তমাল আর পারল না, ফিসফিসে গলায় আমাকে গাল দিয়ে বলল, শালা থামবি? আসলে আমার সামনে একটা প্রমোশনের চান্স এসেছে। দেখলি না, বললাম ফুলের কার্ডে বিদায়ের সঙ্গে নিজের পোস্টটাও লিখব। ডেপুটি চিফ অ্যাকাউন্টেন্ট, ডেপুটি বাদ দিয়ে ফুল ফ্লেজেড চিফ হওয়ার চেষ্টা করছি। এখন আমি যদি নিজে ফুল নিয়ে যাই তাহলে অফিসে জানাজানি হয়ে যাবে।
ঝামেলা লেগে যাবে। অফিস পলিটিক্স তো জানিস না, হাড় ভাজা ভাজা করে দেয়। তাই ঠিক করেছি ফুলও দেব, নিজেও যাব না। বিউটিফুল। কোয়েশ্চেন নাম্বার 2, আজকাল যে কোনো ফ্লাওয়ার শপ বা বুটিকে ফোন করলেই তারা গিয়ে ফুল পৌঁছে দেয়। তুই সেরকম কিছু করছিস না কেন? তমাল চক্রান্ত করার ঢঙে গলা নামিয়ে বলল, গাধার মতো কথা বলিস না। তোর কি ধারণা এটা আমি জানি না? আমি কেন, অফিসের সবাই জানে। আমি 100% শিওর অফিসের সবাই এই কাজটা করবে। ফোনে অর্ডার দিয়ে ফুল গিফট পাঠাবে। সকাল থেকে বসের বাড়িতে গাঁদা ফুল পৌঁছবে। যত পৌঁছবে স্যার তত বিরক্ত হবে। মেয়েটা নাক সিটকবে। এমন একটা সময় আসবে যখন ঘরে ফুলের বুকে ঢুকতেই দেওয়া হবে না। বাইরে বারান্দায় হেলাফেলা করে পড়ে থাকবে। কাঠ খুলে দেখা তো দূরের কথা, ফুলের দিকেও কেউ তাকাবে না। সে কি, তাহলে তুই পাঠাচ্ছিস কেন? তমাল ঠোঁটের ফাঁকে বিজয়ীর হাসি দিল, বলল, সেই জন্যই তো পাঠাচ্ছি না, তোকে ডেকে পাঠিয়েছি। ফুল নিয়ে যাবি তুই, নিয়ে যাবি ওই মেয়ের বাড়িতে নয়, একেবারে এয়ারপোর্টে। আমি হব সেই ব্যক্তি যার বিদায় ফুল একেবারে শেষ মুহূর্তে হাতে গিয়ে পৌঁছবে, আগেও না পরেও না। কথায় আছে, লাস্ট মোমেন্ট ইজ দ্য বেস্ট মোমেন্ট। শেষ মুহূর্তই সেরা মুহূর্ত। আমি অবাক হয়ে বললাম, এই কথা কোথায় আছে? তমাল চাপা ধমক দিল, যেখানেই থাকুক তোর কি? তুই তোর কাজ করবি, এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকবি। 5:22 ফ্লাইট, হিসেব মতো সিকিউরিটিতে ওই মেয়ে ঢুকবে 3:22। তুই ঠিক 3:20 গিয়ে ফুলের তোড়া হাতে তুলে দিবি। মেয়ে চমকে উঠবে। আমি নিশ্চিত বিদায় বেলায় পাওয়া পুষ্পস্তবকের প্রতি কোনো মেয়ে অবহেলা দেখাতে পারে না। তমালের গলায় কি আবেগ, মনে হচ্ছে আবেগ। আমি বললাম, তুই কি বলছিস তোর বসের মেয়ে ওই ফুলের তোড়া হাতে নিয়ে আমেরিকা পর্যন্ত চলে যাবে? তমাল গম্ভীর গলায় বলল, তা বলিনি। মেয়েটি ছলো ছলো চোখে ওই ফুল তার বাবার হাতে তুলে দেবে। তার বাবা আমাকে মনে রাখবে। মেয়েকে যে শেষ শুভেচ্ছা জানায় তার কথা বাবারা ভুলতে পারে না। কার্ডটা এমনভাবে ফুলের ওপর রাখবি যাতে বস চট করে পড়তে পারে। এত ঘোর প্যাচ কি ঠিক হবে তমাল? বুকেটা সরাসরি তোর বসকে দিলেই হতো না? প্রমোশন তো তোর বসই তোকে দেবে, তার মেয়ে তো দেবে না। বিষয়টা খামোকা এত জটিল করা কি ঠিক হচ্ছে? তমাল ফের ধমক দিল, চুপ। ঠিক ভুল তোকে বুঝতে হবে না, যা বলছি তুই তাই করবি। মনে রাখবি, ফুলটা এখানে আসল নয়, টাইমিংটাই আসল। বিদায় বেলার টাইমিং, আগেও নয় পরেও নয়। কত টাকা দেব বল? আমি বুঝতে পারছি প্রমোশনের লোভে তমাল একটা বিচ্ছিরি গোলমালে ঢুকে পড়ছে। এটাই হয়। কেরিয়ার অতি ভয়ানক জিনিস, শয়তানের মতো। যে কোনো মানুষকে সে গোলক ধাঁধায় ঢুকিয়ে দিতে পারে। সেখান থেকে মানুষ বেরোতে পারে না। ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। সাধে কি আমি চাকরি বাকরির মধ্যে যেতে চাই না? যাক, তমাল যা ভালো বোঝে করুক, আমার টাকা পেলেই হলো। কিরে, বললি না কত টাকা দেব? আমি একটা ছোট করে হাই তুললাম, ঠোঁটে চাপড় মেরে বললাম, সময় নিয়ে কারবার। খরচাপাতি তো একটু বেশি হবে মনে হচ্ছে।
আগে হলে একরকম রেট হতো, পরে হলে আর এক রকম। এটা তো আগে পরে কোনোটাই নয় দেখছি, একেবারে লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত অতি কঠিন জিনিস রে তমাল। শেষ মুহূর্তের জন্য পৃথিবীতে কত বড় বড় সব কাণ্ড ঘটেছে এবং ঘটছে না। শেষ মুহূর্তে সিদ্ধান্ত হচ্ছে না বলেই তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েও হতে পারছে না। তেমনি শেষ মুহূর্তের বায়োলজিক্যাল চেঞ্জে শুয়োপোকার মতো কদাকার একটা কীট প্রজাপতির মতো সুন্দর হয়ে যাচ্ছে। শেষ মুহূর্ত নিয়ে কাজ করা অত সহজ নয়। বাজে কথা বলিস না সাগর, আমার টেনশন হচ্ছে। যত খরচ হয় হোক, কাজটা হওয়া চাই। আমার 3 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ফুল কি আমাকে কিনতে হবে নাকি তুই কিনে দিবি? যদি আমাকে কিনতে হয়, ফুলের রং কি হবে? তমাল ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, ফুল তুই কিনবি, হলুদ গোলাপ। বসের মেয়ের কোন রং ফেভারিট জানার জন্য আমি গোপনে স্পাই লাগিয়েছিলাম। সে খবর দিয়েছে হলুদ। এটাও অফিসের আর কেউ জানে না। কথাটা বলে তমাল দুলে দুলে হাসতে লাগলো, যেন বসের মেয়ের ফেভারিট রং বের করে সে বিরাট একটা কৃতিত্ব করেছে। আমি কিন্তু থমকে গেলাম। হলুদ? এই ঝাঝা চৈত্রের দুপুরে হলুদ গোলাপ কোথাও পাচ্ছি না। আমি পড়েছি বিপদে। যেহেতু গোলাপের মতো সুন্দর একটা জিনিস এই বিপদের সঙ্গে জড়িয়ে আছে, তাই এই বিপদ হলো বড় সুন্দর বিপদ। সুন্দর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আমার পকেটে টাকা কচকচ করছে, হাতে ধার করা ঘড়ি। আমি ট্যাক্সি নিয়ে শহরের বাজারে বাজারে ঘুরছি গত 2 ঘন্টা ধরে। ফুলের দোকান দেখলেই ছুটে যাচ্ছি। শপিং মল, ফুটপাথ, বুটিক, শ্মশানের আশপাশ কিচ্ছু বাদ দিচ্ছি না। পার্ক স্ট্রিটে কবরস্থানের চারপাশেও চক্কর দিলাম। লাল, সাদা, মেজেন্টা, মেরুন, এমনকি বাইপাসের শপিং মলে অসম্ভব দামি কালো গোলাপও পেলাম। কিন্তু হলুদ নেই, কোথাও নেই। কি হলো? বেছে বেছে আজই কি দেশে হলুদ গোলাপ ফোটেনি, নাকি শহরে সাপ্লাই নেই? বেলেঘাটার মোড়ের এক দোকানে দোকানদার বলল, দাদা প্লাস্টিকের হবে, দেব? ইচ্ছে করল ছোকরার মুখে একটা চড় কষাই। প্লাস্টিকের ফুল দেওয়ার মানে তমালের প্রমোশনও হবে প্লাস্টিকের। ঘড়ির কাঁটা বাই বাই করে ঘুরছে, আর সময় নেই। 3:22 হতে বাকি মোটে অল্পক্ষণ। সময় এত তাড়াতাড়ি ছোটে, নাকি আজ সে স্পিড বাড়িয়ে দিয়েছে? হতে পারে একটা অলস মানুষকে এতদিনে বাগে পেয়েছে, পেয়ে খেলছে। দেখ বেটা কেমন লাগে, এতদিন আমাকে নিয়ে খেলেছিস, এবার ঠেলা বোঝ। আমি জামার হাতা দিয়ে ঘন ঘন কপালের ঘাম মুছছি। না, কাজটা নেওয়া উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। এতক্ষণে নিশ্চয় তমালের বস মেয়েকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছে। কান্নাকাটির পাটও শেষ, চূড়ান্ত বিদায়ের সময় এলো বলে। সব কিছুর সঙ্গে ফাজলামি চলে, বিদায় বেলার সঙ্গে ফাজলামি চলে না। হাসি এবং চোখের জলে সে খুবই পবিত্র একটা জিনিস। সামান্য কটা টাকার লোভে আমার মতো অপবিত্র একটা মানুষ তার মধ্যে ঢুকে পড়তে চেয়েছিল। এখন সে আমাকে শাস্তি দিচ্ছে। শহর থেকে হলুদ গোলাপ লুকিয়ে ফেলে শাস্তি দিচ্ছে। ট্যাক্সি ড্রাইভার আমার উদ্বেগ জেনে গেছে, বলল, একবার হাওড়ার দিকে যাব স্যার।
মঙ্গলা হাটে খোঁজ করে দেখতেন। আমি হাত ঘুরিয়ে ঘড়ি দেখলাম। অসম্ভব, হাওড়া পৌঁছানোর আগেই ওই মেয়ে আকাশ দিয়ে শহর টপকে যাবে। তার থেকে এয়ারপোর্টে পৌঁছই দেখিনি কখনো। শুনেছি এয়ারপোর্টের ভেতরেও ফুলের দোকান আছে। বিদায় এবং স্বাগতম দু ধরনের ফুল পাওয়া যায় সেখানে। তবে আমি নিশ্চিত আজ সেখানেও হলুদ গোলাপ পাবো না। না পাওয়া যাক, যা পায় তাই কিনব। লাল, সাদা, মেজেন্টা, কালো পেলে কালো। তারপর তমালের বসের মেয়ের সামনে গিয়ে বলবো, ম্যাডাম ক্ষমা করবেন, তমালের কোনো দোষ নেই, দোষ আমার। আমি ট্যাক্সি চালককে বিড়বিড় করে বললাম, দরকার নেই, আপনি জোরসে চালান, এয়ারপোর্ট। ট্যাক্সি জোরে ছুটল এবং অল্পক্ষণের মধ্যে উল্টোডাঙার মোড়ে এসে ব্রেক কষল। সামনে কয়েকশো গাড়ি জট পাকিয়ে আছে। নড়াচড়ার উপায় নেই, না সামনে না পিছনে। চালক খবর আনলো সামনে গোলমাল শুরু হয়েছে। অটো এবং বাসের ধাক্কাধাক্কিতে প্রথমে ঝগড়া, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত পথ অবরোধ শুরু হয়েছে। তবে অবরোধ হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে। প্রথমে অটো চালকরা করছেন, তাদেরটা শেষ হলে বাসের কর্মীরা নামবেন। এর মাঝখানে যাত্রীরাও পুলিশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। সেরকম হলে তৃতীয় পর্যায়ে তারা অবরোধ শুরু করতে পারেন। মনে হচ্ছে সব মিলিয়ে ঘন্টা তিনেকের মামলা। আমি ট্যাক্সির সিটে মাথা এলিয়ে দিলাম। মনে মনে নিজেকে বললাম, ছি সাগর, হে তুমি কি করছো? তুমি বিপদ থেকে পালিয়ে যেতে চাইছো। বিপদ থেকে তোমার মতো ছোট মানুষরা কখনো পালাতে পারে? পারে না। সেই বিপদ সুন্দর হলেও পারে না, অসুন্দর হলেও পারে না। বিপদ সঙ্গে নিয়েই হাসি মুখে তোমাকে বেঁচে থাকতে হবে, থাকতেই হবে। আমি বসের মেয়ের বিদায় বেলার সময় মানলাম। ধার করা ঘড়ি দেখে ঠিক 3:20 ট্যাক্সির সিটে মাথা রেখে পরম নিশ্চিন্তে গভীর ঘুমের মধ্যে ডুবে গেলাম। বসে আছি ভাঙা মোড়ার ওপর। যে কোনো মুহূর্তে মোড়া একপাশে কাত হয়ে পড়তে পারে, আবার নাও পড়তে পারে। সামনের তক্তপোষের ওপর শুয়ে আছে 8 বছরের এক ফুটফুটে বালিকা। তার বড় বড় চোখ, চোখের তলায় থ্যাবড়ানো কাজল। এক মাথা জড়িয়ে আছে তেলচিটে বালিশের ওপর। মেয়েটি পরে আছে একটা হলুদ রঙা ফ্রক। বহুবার ধোয়ার ফলে রং ফ্যাকাশে মেরে গেছে। দরমা বেড়ার ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো ছিটকে এসে পড়েছে এই সুন্দর মেয়েটির মুখে। তাকে আরও সুন্দর দেখাচ্ছে। আমি ঝুঁকে পড়ে বললাম, তুমি কেমন আছো? মেয়েটি হেসে মাথা নাড়ল, ফিস ফিস করে বলল, ভালো। তুমি কেমন আছো? আমিও হাসলাম, বললাম, আমিও ভালো আছি। একটু আগে পর্যন্ত ছিলাম না, এখন খুব ভালো আছি। রামেশ্বর এবং রামেশ্বরের বউ আমাকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। রামেশ্বর গিয়েছে চা আনতে, ঘরে চা পাতা নেই। রামেশ্বরের বউ গিয়েছে সেই চায়ের জন্য কাপ জোগাড় করতে। অতিথিকে তো আর মাটির ভাঁড়ে চা দেওয়া যায় না। আমারও আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। উল্টোডাঙার অবরোধ শেষ হওয়ার পর ট্যাক্সি ছাড়ল। মাঝখানে তমালের দেওয়া টাকায় কিছু কেনাকাটা করলাম। 1 বাক্স মিষ্টি, কিছুটা বিস্কুট, লজেন্স, আচার 1 শিশি, হজমিগুলি কয়েক প্যাকেট, চানাচুর খানিকটা, আর খান কত পুতুল। এমন পুতুল যা নিয়ে শুয়ে শুয়ে খেলা যায়। এন্টালি মোড়ে ট্যাক্সি থেকে নামলাম।
নামতেই দেখি চমকে উঠলাম, এ কি, ফুটপাত আলো করে বসে আছে ফুলওয়ালা, যেন আমার জন্য অপেক্ষা করে আছে। পুতুলগুলো মেয়েটার হাতের কাছে রেখে বললাম, তুমি খেলবে কেমন? মেয়েটা একগাল হেসে মাথা নাড়ল। আমি বললাম, আর একটা জিনিসও তোমার জন্য এনেছি। কি? দাঁড়াও দেখাচ্ছি। আমি শুধু গাদাখানেক গোলাপি কিনিনি, একটা সুন্দর ফুলদানিও কিনেছি। সাদা চীনামাটির ফুলদানি, শালপাতার মোড়ক থেকে বের করে হলুদ গোলাপগুলো সেখানে রাখতেই গোটা ঘরটা ঝলমল করে উঠল। সেদিকে তাকিয়ে আমি ফিস ফিস করে বললাম, বিদায় নয়, আমি আবার আসব, বারবার আসব। নমস্কার বন্ধুরা, গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর গল্পটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।